নারীকে পিছিয়ে রাখতে চায় একটি দল। আইডি হ্যাক নিয়ে চলছে মিথ্যাচার, বললেন তারেক রহমান। দুর্নীতিমুক্ত দেশ গড়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে একটি দল, মন্তব্য জামায়াত আমিরের। লাল কার্ড দেখাবে জনগণ। নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা, পথসভা, উঠান বৈঠকে ব্যস্ত প্রার্থীরা, আশ্বাস আর প্রতিশ্রুতির ফুলঝুরি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। 1971 সালে যে দল নারীকে অসম্মান করেছিল, তাদের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তারেক রহমান। একটি দল দেশের নারীদের পিছিয়ে রাখতে চায়, তাই তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। খুলনায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি আরও বলেছেন, আইডি হ্যাক নিয়ে মিথ্যাচার চলছে আর ধর্মকে ব্যবহার করা হচ্ছে ব্যক্তি স্বার্থে। এছাড়া যশোরের জনসভায় তারেক রহমান আরও বলেন, বিগত স্বৈরাচারের মতোই নির্বাচন বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে নারী হেনস্থাকারী সেই রাজনৈতিক দল। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির রোজ। সোমবার বেলা 12টা খুলনায় জনসভা মঞ্চে ওঠেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগেই পূর্ণ হয়ে যায় সভাস্থল খালিশপুরের প্রভাত স্কুল মাঠ। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন আসনে দলের মনোনীত প্রার্থী, বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেন জনসভায়। কথা একটাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বক্তব্যে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তারেক রহমান। খুলনা ছিল একসময় শিল্প নগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে, শিল্প মৃত নগরী। আমরা চাই ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। তারেক রহমান অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে ধর্মকে নিজ স্বার্থে ব্যবহার করছে একটি রাজনৈতিক দল। নারীদের নিয়ে কটূক্তি করে সমালোচনার মুখে তা অস্বীকার করছে দলটি। ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। পরে দুপুর 2টায় যশোর উপশহরের ডিগ্রি কলেজ মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে অংশ নেন তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, বিগত স্বৈরাচারের মতোই নির্বাচন বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে নারী হেনস্থাকারী সেই রাজনৈতিক দল। ভোট গণনায় দেরির সুযোগ যেন কেউ নিতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির প্রধান। একটি রাজনৈতিক দল 5ই আগস্টের পর থেকে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো তারা। যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা সহ 7 জেলার 22 প্রার্থীকে জনসভায় পরিচয় করিয়ে দেন তারেক রহমান। 12 তারিখ পর্যন্ত আপনারা এই 22 জনকে খেয়াল রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর 22 তারিখ থেকে সারা দেশে নির্বাচনী প্রচারণা শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সারা দেশে তৃণমূলের কাছে তুলে ধরা হয় রাষ্ট্র সংস্কারের নানা রূপরেখা। দক্ষিণাঞ্চলের এই সমাবেশ থেকেও দলটি বার্তা দিচ্ছে, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, যাত্রা শুরু হবে নতুন বাংলাদেশের। সাব্বির রোজ, এখন যশোর। ঋণ খেলাপিদের নির্বাচনের সুযোগ দিয়ে দুর্নীতিমুক্ত দেশ করা সম্ভব নয়, অথচ সেই মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে একটি দল। কক্সবাজারের নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে দিনের শুরুতে মহেশখালীতে জনসভা করেন জামায়াত আমির। সেখানে তিনি বলেন, বাজেটের 4 গুণ টাকা বিদেশে পাচার করা হয়েছে। জামায়াত ইসলামী ক্ষমতায় এলে সেই টাকা উদ্ধার করা হবে।
মহেশখালী ও কক্সবাজারের পর চট্টগ্রামের লোহাগাড়া ও সীতাকুণ্ডেও জনসভা করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ডাকসু থেকে জকসু পর্যন্ত সব ভোটে হেরে একটি দল এখন নির্বাচন ঠেকিয়ে দিতে চায়। ভোটে এদেরকে লাল কার্ড দেখাবে জনগণ। যারা চাঁদাবাজি করবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে হাতে কাজ তুলে দেয়া হবে বলেও উল্লেখ করেন জামাত আমির। এরা দান্দাবাজ, এরা নির্বাচনের সময় টাকার বস্তা নিয়ে নামে। আপনাদের কাছে কেউ ভোট চাইতে আসে, আপনারা তাদেরকে কি ছেড়ে দেবেন? সবগুলো ধরে রেখে পুলিশে দেবেন। আমার বুকে হাত দিলে হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আমরা প্রত্যেকটা যুবক যুবতী, তরুণ তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের মজবুত হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। তারপরে কাজ হাতে তুলে দিয়ে বলবো, আগাও তুমি বাংলাদেশ। চট্টগ্রাম বন্দর স্কুল ও কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কাজী মাহফুজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজ, নির্বাচনী জনসভা ঘিরে নেতাকর্মীদের সমাবেশ কেমন দেখছেন, কি বলছেন তারা, একটু জানতে চাই। চট্টগ্রাম এবং কক্সবাজারে জামাত আমিরের আজকে 5টি নির্বাচনী জনসভা ছিল। এর মধ্যে 4টি জনসভা ইতিমধ্যে শেষ হয়েছে, সেখানে তিনি কথা বলেছেন। সর্বশেষ যে জনসভা সেটি হচ্ছে চট্টগ্রাম মহানগরের বন্দর কলেজ মাঠ, আমরা যেখানে এই মুহূর্তে রয়েছি। আমরা দেখেছি দুপুর গড়াতেই কিন্তু বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এই জনসভাতে জড়ো হতে থাকে এবং বিকেলের দিকে আমরা দেখেছি সেই জনসভা একদম জনসমুদ্রে পরিণত হয়। মাঠ ছাড়িয়ে একেবারে আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছেন। দলীয় স্লোগানের পাশাপাশি নারায়ে তাকবীর স্লোগানে পুরো রাজপথ তারা মুখরিত করে রেখেছে, আমরা সেই দৃশ্যগুলো দেখেছি। একটু পরেই জামাত আমির এই জনসভায় আগমন করবেন, আমরা এমনটি জানতে পেরেছি। এরপর তিনি কথা বলবেন। এর আগে তিনি 4টি জনসভায় অর্থাৎ কক্সবাজারের 2টি জনসভায় কথা বলেছেন, মহেশখালী এবং কক্সবাজার সদর। এরপর আমরা দেখেছি লোহাগাড়াতে তিনি কথা বলেছেন। তারপরে সর্বশেষ তিনি কথা বলেছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে জনসভায় এবং এরপরে এই জনসভায় তিনি কথা বলবেন। আমরা দেখছি যে জামাত আমিরের এই জনসভাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর চট্টগ্রামের মহানগরীতে জামাতের দীর্ঘ শোডাউন আমরা লক্ষ্য করেছি এবং জমায়েত আমরা লক্ষ্য করেছি। তারা বেশ উচ্ছ্বসিত, উজ্জীবিত এবং প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে নেতাকর্মীদের মাঝে। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে জামাতের আমির এখান থেকে বার্তা দিবেন এবং তারা আশা করছেন, যেহেতু চট্টগ্রাম যে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু টার্নিং পয়েন্ট বলা হয় এই চট্টগ্রাম, সেই চট্টগ্রাম একই সাথে দেশের আমদানি রপ্তানির প্রাণ কেন্দ্র বলা হচ্ছে। দেশের আমদানি রপ্তানির যে 90% এই বন্দর কেন্দ্রিক হয়ে থাকে, যার কারণে বলা হচ্ছে এই চট্টগ্রাম থেকে জামাতের আমির তিনি রাজনৈতিক যে কথা বলবেন, পাশাপাশি আগামীর যদি সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে কীরকম চট্টগ্রাম গড়ে তুলতে চাই সে বিষয়ে কথা বলবেন, এমনটি কিন্তু আশা করছেন এখানকার নেতাকর্মীরা। এর আগে তিনি যে 4টি সমাবেশের কথা বলেছেন সেখানে আমরা দেখেছি ইনসাফের যে বাংলাদেশ জামাত প্রতিষ্ঠা করতে চায় সেই কথা কিন্তু তিনি বারবার তুলে ধরেছেন তার বক্তব্যে। একই সাথে আমরা দেখেছি যে নারীদের মর্যাদার ক্ষেত্রে জামাত সর্বোচ্চ অগ্রাধিকার দিবে, এ কথাটিও কিন্তু তিনি তুলে বলেছেন। সবকিছু মিলিয়ে দীর্ঘদিন পর জামাতের আজকের এই যে নির্বাচনী মহা সমাবেশ, এই সমাবেশের মধ্য দিয়ে জামাত আগামী যে নির্বাচন সেই নির্বাচনে ব্যালটে কতটুকু সফলতা পাবে সেটি কিন্তু এখন দেখার অপেক্ষা। চট্টগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, আর সে ব্যাপারে জানছিলাম সহকর্মী কাজী মাহফুজের কাছ থেকে। এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কাল ময়মনসিংহ যাচ্ছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য রাখবেন সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়। এই উপলক্ষে চলছে মঞ্চ নির্মাণ সহ প্রস্তুতির কাজ। এ নিয়ে আরও জানাতে সার্কিট হাউস মাঠ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জামাতের আমিরের নির্বাচনী জনসভা ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন জানতে চাই, নেতাকর্মীরা কি বলছেন, আরেকটু জানাবেন যে মঞ্চ প্রস্তুত কিনা। লাইবা, আগামীকাল জামায়াতে ইসলামীর আমির
ডাক্তার শফিকুর রহমান ময়মনসিংহে আসবেন এবং ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠের যে নির্বাচনী জনসভা সেই নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন এবং এই সভাটিকে সফলভাবে সম্পন্ন করার জন্য সার্বিক যে প্রস্তুতির কাজ সেটি কিন্তু এখন পুরোদমে চলছে। আমরা রয়েছি এই মুহূর্তে সার্কিট হাউস মাঠে এবং এখানে যেটি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই মঞ্চ নির্মাণের যে কাজ সেই কাজ কিন্তু পুরোদমে চলছে। প্রায় অর্ধশত নির্মাণ কর্মী যারা এই মঞ্চ নির্মাণ কাজের সাথে জড়িত তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং নিরাপত্তা বেষ্টনীর কাজ তৈরি করা হচ্ছে। নিরাপত্তা বেষ্টনী তৈরির যে কাজ সেটি কিন্তু হচ্ছে। এছাড়া আনুষঙ্গিক যে অন্যান্য কাজ রয়েছে যেমন মাইক টানানো সহ প্রচারণার যে সমস্ত কাজ রয়েছে সবগুলোই কিন্তু এই মুহূর্তে চলছে এবং এই কাজ তদারকি করার জন্য আমরা দেখেছি যে ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির এবং ময়মনসিংহ সদর 4 আসন থেকে যিনি জামাতের প্রার্থী বা দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন কামরুল আহসান এমরুল এবং ময়মনসিংহ মহানগর জামাতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার সহ স্থানীয় জামাত নেতারা কিন্তু এই নির্মাণ কাজ এবং প্রস্তুতির কাজ সার্বিক তদারকি করছেন। আমরা দেখছি যে সকাল থেকেই জামাতের নেতৃবৃন্দ কিন্তু এই মাঠে আসছেন এবং এসে তারা তাদের যে নির্বাচনী জনসমাবেশের যে কাজ সেই প্রস্তুতি কিন্তু তারা তদারকি করছেন এবং জামাত নেতারা যেটি বলছেন তারা আগামীকালকের যে সমাবেশ অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এখানে তারা ব্যাপক লোকসমাগম করতে চান এবং জামাতের যে অবস্থান এই অঞ্চলে সেই অবস্থানটা কিন্তু তারা জানান দিতে চান এবং সেই প্রস্তুতি তারা চলছে এবং বেশ কয়েকদিন যাবৎ যখন এই অনুষ্ঠান বা এই নির্বাচনী জনসভার তারিখ নির্ধারিত হয় এরপর থেকে কিন্তু জামাতের নেতাকর্মীরা তাদের যে বিভিন্ন ইউনিট রয়েছে সেই ইউনিটগুলোতে তারা প্রচারণার যে কাজ সেই কাজগুলো করছেন এবং এই সমাবেশকে যেন আরও ভালো ব্যাপক লোকসমাগম করা যায় সেই প্রস্তুতিতে কিন্তু তারা কাজ করছেন এবং জামাত নেতারা বেশ উচ্ছ্বসিত আগামীকালকের জামাত আমিরের যে সমাবেশ এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু জামাত শিবিরের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। তারা আশা করছেন আগামীকাল এই সার্কিট হাউস মাঠে ব্যাপক লোকসমাগম হবে এবং আগামীকাল এইখানে যে নির্বাচনী জনসমাবেশ হবে সেখানে স্থানীয় জামাত প্রার্থী সহ অন্যান্য 11 দলের প্রার্থী যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এখানে জামাত সহ 11 দলের যারা নেতাকর্মী রয়েছেন সবাই কিন্তু এই সমাবেশে যোগ দেবেন বলে আমাদেরকে জামাত নেতারা নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আগামীকাল ময়মনসিংহ সফর করবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আর এই বিষয়ে জানাচ্ছিলেন হারুনুর রশিদ। দিন যত গড়াচ্ছে নারায়ণগঞ্জের সকল প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা ততই বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন যার যার নির্বাচনী এলাকাগুলোতে। সে খবরই জানাতে নারায়ণগঞ্জের নন্দীপাড়া এলাকা থেকে যোগ দিচ্ছেন ইমরান আলী সজীব। ইমরান, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা? প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কি প্রত্যাশা করছেন প্রার্থীদের কাছ থেকে? সব মিলিয়ে বিস্তারিত জানতে চাই। লাইবা এখন কিন্তু দিন গড়িয়ে সন্ধ্যা, প্রার্থীরা কিন্তু এখনো প্রচারণায় আছেন এবং এই প্রচারণা তারা কিন্তু রাত দিন চালাচ্ছেন। তো এই মুহূর্তে আমি রয়েছি নারায়ণগঞ্জ 5 আসনের যেই নন্দীপাড়া এলাকায়। এখানে আমরা প্রচারণায় আছি। 11 দলীয় জোট সমর্থিত একজন প্রার্থী রয়েছেন, তার প্রচারণায় কিন্তু আমরা রয়েছি। প্রার্থী হিন্দু ভাইদের মার্কা ব্যবসায়ীদের মার্কা সংসদীয় ঐক্যজোট জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কাতাবালিতে আমরা নাই, ভোট চাই, কাতাবালিতে ভোট চাই, কাতাবালিতে আমরা নাই, কাতাবালিতে আমরা নাই, ভোট চাই, কাতাবালিতে আমরা নাই, কাতাবালিতে ভোট চাই, কাতাবালিতে ভোট চাই, কাতাবালিতে আমরা নাই, সন্ত্রাসীতে আমরা নাই, কাতাবালিতে ভোট চাই, সন্ত্রাসীতে আমরা নাই, কাতাবালিতে ভোট চাই, কাতাবালিতে আমরা নাই, কাতাবালিতে ভোট চাই। নেতাকর্মীদের নিয়ে এখানে গণসংযোগ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দরজায় দরজায় কিন্তু যাচ্ছেন উনি এবং কথা বলছেন, প্রার্থীদের কাছ থেকে ভোট প্রত্যাশা করছেন, তাদের যে সমস্যা আছে সেই সমস্যার কথাগুলো উনি শুনেছেন এবং সেগুলো সমাধানের কিন্তু আশ্বাস দিচ্ছেন। নারায়ণগঞ্জে কিন্তু আসলে যারাই প্রার্থী রয়েছেন তারা
সকলেই কিন্তু আসলে সব ধরনের যে প্রার্থীদের যে প্রতিশ্রুতি, সব ধরনের প্রতিশ্রুতি কিন্তু উনি দিচ্ছেন, সব প্রার্থীরাই দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন ভোটারদের এবং কথা বলছেন তাদের সেই বিজয়ী হলে কি প্রত্যাশা পূরণ করবেন, কি দাবি পূরণ করবেন সেগুলি কিন্তু জানাচ্ছেন উনি এবং চাহিদাগুলো আছে সেগুলো সবাই পূরণ করেন। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে প্রচারণার সবশেষ খবর। লাইভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা নিজ নিজ আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত গণসংযোগ, মিছিল, সমাবেশ, লিফলেট বিতরণ এবং মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এই বিষয়ে আরও জানাতে ভোলার রাজাপুর থেকে ইমতিয়াজুর রহমান, বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। শুরুতে যাচ্ছি ভোলাতে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, প্রচারণা কেমন দেখছেন? প্রায় সন্ধ্যা গড়িয়ে এলো, সারাদিনের প্রচারণার খবর জানতে চাইছি আপনার কাছ থেকে, একটু জানাবেন আমাদের। নির্বাচনের দিন হয়ে উঠছে, বিশেষ করে ভোলা সদর আসন হেভি ওয়ার্ড প্রার্থী বিজেপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিবুর রহমান তিনি রয়েছেন। এছাড়াও যে জামাতের প্রার্থী রয়েছে রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী, প্রায় 7 জন প্রার্থী কিন্তু ভোলা সদর আসনে প্রতিদ্বন্দ্বী করছেন নির্বাচনের মাঠে। তারা সকালে সেই ফজরের নামাজের পরপরই কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতির কথা কিন্তু তারা জানিয়ে আসছেন এবং ভোটারদের নানা প্রতিশ্রুতির কথা জানাচ্ছেন এবং ভোটারদের যেই প্রত্যাশা রয়েছে প্রত্যাশার কথাও কিন্তু তারা প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর কাছ থেকে তিনি জানিয়ে আসছেন। আপনি একটু জানিয়ে রাখি, ভোলা গ্যাস এবং বিদ্যুতের সমৃদ্ধশালী জেলা। এই জেলার এই গ্যাস এবং বিদ্যুৎ কাজে লাগিয়ে যে সকল উন্নয়নমূলক কাজ করতে পারবে, যে সংসদ সদস্য নির্বাচিত হবে সে যেন আগামী সংসদে গিয়ে ভোলার জন্য, ভোলার উন্নয়নের স্বার্থে কাজ করতে পারে, এমন প্রার্থীকে কিন্তু ভোটাররা নির্বাচিত করবেন বলেও কিন্তু তারা যেই প্রত্যাশার কথাটা বলে আসছেন। আপনি একটু জানিয়ে রাখি, ভোলার যে শুধু যে সদর আসন নয়, এছাড়াও যে ভোলার যে বাকি 3টি আসন রয়েছে, প্রতিটি আসনে কিন্তু সংসদ সদস্য প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের প্রত্যাশার কথা জানিয়ে আসছেন এবং জানাচ্ছেন বলে কিন্তু আমরা দেখছি। আমি এখন রয়েছে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে। রাজাপুরের এখানে একটি উঠান বৈঠক চলমান রয়েছে, বিশেষ করে বিজেপি বিএনপি জোটের যে প্রার্থী রয়েছে, এই প্রার্থী আন্দালিবুর রহমানের যে প্রার্থী রয়েছে তার কিন্তু একটি উঠান বৈঠক চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা যেতে চাই বরগুনায় সুজনের কাছে। সুজন, একটু জানতে চাইছি যে প্রার্থীদের প্রত্যাশা পূরণে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রার্থীরা ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা একটু জানাবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু ভোটের যে আমেজ সেটি কিন্তু সর্বদক্ষিণের, বাংলাদেশের সর্বদক্ষিণের যে জেলা বরগুনায় সেটি কিন্তু এই ভোটের হাওয়া কিন্তু এখনই বইছে এবং মানুষের মধ্যে যে উৎসব, এই ভোট নিয়ে যে একটি উৎসব সেটি কিন্তু চলছে এবং এই বিভিন্ন গণসংযোগ, পথসভা সেটি কিন্তু প্রমাণ করে দেয় যে মানুষ, এই দক্ষিণাঞ্চলের মানুষ যে ভোট আসলে একটি উৎসব তৈরি হয় সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি রয়েছি বরগুনার সদর উপজেলার কদমতলা বাজারে এবং এখানে মূলত বিএনপি মনোনীত যিনি প্রার্থী, ধানের শীষের যিনি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, তার একটি জনসভা চলছে এবং সেই জনসভায় আমি রয়েছি এবং এখানে আমি এসে দেখতে পেয়েছি এখানে প্রত্যন্ত এলাকার মানুষজন, এখানে তার যে দলীয় যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন এবং এখানে এই নেতাকর্মীদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে স্বাধীনতার পর থেকে অর্থাৎ 54 বছরের মধ্যে কিন্তু বরগুনায় এই এক আসনে কিন্তু বিএনপি থেকে এখন পর্যন্ত মনোনয়ন পাননি কেউ এবং এই 54 বছর পরে যে মনোনয়ন পাওয়ার পরে যে নেতাকর্মীদের মধ্যে যে একটি উৎসবের আমেজ সেটি কিন্তু দেখা গিয়েছে এবং এই এলাকার ভোটাররা যারা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন যে মূলত বরগুনা একটি অবহেলিত একটি জেলা, এবার চিকিৎসা, স্বাস্থ্য এবং বিভিন্ন ক্ষেত্রে বরগুনার মানুষজন কিন্তু অনেকটাই অবহেলিত, যার কারণে এই
ভোটারদের প্রত্যাশা মূলত যে এই অঞ্চলে যিনি উন্নয়ন করবে তাকেই তারা নির্বাচিত করবেন। এবং এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তার মধ্যে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী রয়েছেন তার মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে তারা আশা করছে। তো এই ছিল আমার কাছে বিএনপি মনোনীত যিনি প্রার্থী তার জনসভা থেকে সবশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে চলে যেতে চাই সাভারে, সেখানে আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছেন হুমায়ুন। হুমায়ুন, একটু জানাবেন যে সাধারণ মানুষের আস্থা কতটা অর্জন করতে পারলেন প্রার্থীরা, আর কোনো অভিনব প্রচারণা কি আপনার চোখে পড়েছে? লাইবা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত প্রায় ঘনিয়ে আসছে, পাল্লা দিয়ে কিন্তু প্রার্থীদের ব্যস্ততা বাড়ছে। একটা উৎসব মুখর পরিবেশে কিন্তু 8টি দলের প্রার্থীরা কিন্তু প্রতিনিধিত্ব করছেন সাভার ঢাকা আশুলিয়া আসন, যেটি সাভার 19 আসন হিসেবে পরিচিত। সেই আসনে কিন্তু প্রার্থীরা 8টি বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ 8টি দলের প্রার্থীরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা প্রচারণা চালাচ্ছেন এবং 12 তারিখ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তারা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা সাভারের যে প্রধান সমস্যা রয়েছে, যানজট, মাদক এবং রাস্তাঘাটের সংস্কার, সেগুলো আসলে তারা করবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি নারী ভোটার রয়েছে 7,70,000 যে 47 ভোট রয়েছে, সেই ভোটের অর্ধেক কিন্তু নারী ভোটার রয়েছে। তারা চেষ্টা করছেন সব প্রার্থীরাই কিন্তু নারী ভোটারদের কাছে টানতে এবং তারা কিন্তু নারী ভোটারদেরকে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, ক্ষুদ্র করা, সহজ শর্তে ধরনের তারা কিন্তু স্বপ্ন কিন্তু ভোটারদের দেখাচ্ছেন। ভোটাররাও কিন্তু মুখিয়ে রয়েছে কখন সেই 12 তারিখ আসবে, তারা আসলে ভোট দিবেন। বিশেষ করে সাভার আশুলিয়ার রয়েছেন বিগত সরকারগুলোর সময় কিন্তু তারা আসলে ভোট প্রত্যাশার কথাই কিন্তু তারা বলছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং তিনি আসলে সাভার সিটি সেন্টার এলাকায় এই মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন। তিনিও সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল সাভার থেকে গণ অধিকার পরিষদের প্রচারণা নিয়ে আমার কাছে সর্বশেষ। সারা দেশ থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নির্বাচনকে ঘিরে জমজমাট প্রচারণা, গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক সহ নানা কর্মসূচি পালন করছেন বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। নিজের পক্ষে ভোট টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, তুলে ধরছেন উন্নয়নের নানা পরিকল্পনা। ঠাকুরগাঁও 1 আসনে ধানের শীষের প্রচারণায় নামেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্তব্য করেন, দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় জামাত, তারা নারীদের কাজ করতে দিতে চায় না বলেও অভিযোগ করেন তিনি। জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পরিণত নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। দিনাজপুর 5 আসনে নির্বাচনী পদযাত্রা করেন এনসিপি কেন্দ্রীয় নেতারা, যারা ভোট কেন্দ্র দখল করতে চায় ভোটের দিন তাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর কেউ কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তাদের অবস্থা হাসিনার মতো হবে বলে জানিয়েছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। আর কোনদিন সীমান্তে কেউ, পার্শ্ববর্তী দেশের কেউ আমার দেশের জনগণকে হত্যা করার সাহস করতে পারবে না। যদি সীমান্তে 1টা গুলি হয়, আমরা 2টা গুলির মাধ্যমে তার জবাব দেব। আপনারা যারা ভোট দখল করার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা যদি ভোট দখল করার প্রস্তুতি নিয়ে থাকেন, সকালে যখন বের হবেন, আপনারা আপনাদের স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে দোয়া পড়ে বের হবেন। কক্সবাজারের পেকুয়ায় এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, নারীদের যারা অবমাননা করে তাদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারে না। নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না, তাদের পক্ষে তো এদেশের নারী সমাজ থাকতে পারে না। সারা দেশে প্রতিবাদের মিছিল, প্রতিবাদের ঝড় উঠছে। কুমিল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, বিএনপি জামাতের কাছ থেকে দেশের মানুষের নতুন করে কিছু পাওয়ার আশা নেই। বলেন, একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতায় যাওয়ার জন্য প্রচলিত নিয়মেই দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন।
বিএনপির সাথে যারা জোট রয়েছে তারা দেশ পরিচালনা করার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসছে। তারা নতুন ভাবে আমাদেরকে আবার কি দিবে, এটা আমাদের আর নতুন ভাবে আলোচনা করার কোনো সুযোগ নাই, দরকারও নাই। জামাতের আমির পরিষ্কার বলেছে তারা শরীর অনুযায়ী, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে। ফেনীতে প্রশাসনের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেন ১১ দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু। বলেন, আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের লোভ দেখাচ্ছেন বিএনপি। এভাবে চলতে থাকলে নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ণ হবে। ওরা যেটা করছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে যখন আমরা করেছি তখন আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে অন্যায়, এটা সম্পূর্ণভাবে অনিয়ম এবং আমাদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ। এছাড়া সারা দেশে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সুরাইয়া আক্তার, এখন। নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সেই লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় কথা বলেছেন তিনি। পুরা বাংলাদেশে আমরা ১ লক্ষ সেনাবাহিনী নিয়োগ করতেছি, ১,৫০,০০০ পুলিশ নিয়োগ করা হয়েছে, নেভি ৫,০০০ নিয়োগ করা হয়েছে, ৩৭,০০০ বিজিবি নিয়োগ করা হয়েছে। ইলেকশনও খুবই শান্তিপূর্ণ হবে আপনাদের সবাই সহযোগিতায়। আপনারা সহযোগিতা করবেন এবং এগুলি সবাই শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে সবাই কাজ করবেন এবং এটা উৎসবমুখর হবে। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তৃতীয় দিনের কর্মবিরতিতে আজও স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর। সকাল ৮টা থেকে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন শ্রমিক কর্মচারীরা। বিকেল ৪টা পর্যন্ত চলে এই কর্মসূচি। চট্টগ্রাম বন্দরের সকল কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গত ৩ দিন ধরে এই ধরনের কর্মসূচির ফলে স্থবির হয়ে পড়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্য। বন্দর ও আশেপাশের এলাকায় সকল ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত সরকারি কর্মচারী শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা সৃষ্টি করেছে সেখানকার সরকারি কর্মকর্তা কর্মচারীরা। নির্বাচন ও রমজানের আগে এই ধরনের আন্দোলন উদ্দেশ্য প্রণোদিতভাবে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। আমার রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে আমি অন্তত বা আমরা যারা আছি এমন কোনো কাজ করছি না বা করবে না। এখন তারা যদি না বুঝতে চায়, তারা যদি কোনো স্বার্থ নিয়ে এগুলো করে, তাহলে সেটার জন্য আমি বলতে পারবো না। আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু পোর্টকে বলা হয়েছে, পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। নির্বাচন এলেই যেখানে পোস্টারে ভরে উঠত ঠাকুরগাঁওয়ের রাস্তাঘাট, সেখানে এবার একেবারেই ভিন্ন চিত্র। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে পোস্টার নিষিদ্ধ হওয়ায় সাধারণ মানুষ স্বস্তি পেলেও বড় ধাক্কা খেয়েছে জেলার ছাপাখানা শিল্প। ৩১টি ছাপাখানায় নেই কোনো নির্বাচনী কাজ, অলস সময় কাটছে শ্রমিকদের, আর লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। নাহিদ রেজার পাঠানো তথ্য ছবিতে পোস্টারহীন নির্বাচনের ছাপাখানার সেই বাস্তব চিত্রই তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। নির্বাচন এলেই সড়কের মোড়, অলিগলি কিংবা দেয়াল জুড়ে পোস্টারের রঙিন ভিড়, এটাই ছিল চেনা দৃশ্য। কিন্তু নির্বাচন কমিশনের নতুন আচরণবিধিতে পোস্টার নিষিদ্ধ। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই চিত্র আর নেই ঠাকুরগাঁওয়ে। পরিচ্ছন্ন পরিবেশে স্বস্তি মিললেও বিপাকে পড়েছেন জেলার ছাপাখানা ব্যবসায়ীরা। ঠাকুরগাঁও জেলায় ছোট বড় মিলিয়ে রয়েছে ৩১টি ছাপাখানা। প্রতি নির্বাচনে পোস্টার, লিফলেট আর হ্যান্ডবিল ছাপিয়ে ব্যস্ত সময় কাটাতেন মালিক শ্রমিকরা। নির্বাচনী মৌসুমই ছিল তাদের আয় রোজগারের সময়, কিন্তু এবার সেই কর্মচাঞ্চল্য নেই কোথাও। গত ইলেকশনে আমরা যে পরিমাণ কাজ করছি, খাওয়ার কোনো সময় পাই নাই। রাত দিন ২৪ ঘন্টা কাজ করা লাগছে। ৫ বছর বাদে কিছু কাজ কাম করি, সেই হিসাবে আমাদের কিছু টাকা হয়, সেই হিসাবে আমরা সারা ইয়াতে চলতে পারি। কিন্তু এখন বর্তমানে আমাদের যে অবস্থা, লক্ষ লক্ষ টাকা লস যাচ্ছে আমাদের। পোস্টার নিষিদ্ধ হওয়ায় সব ছাপাখানায় এখন শুনশান নীরবতা। অলস সময় পার করছেন শ্রমিকরা, আর লোকসানের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। ডিজিটাল ব্যানারের মেশিন এই মুহূর্তে আমাদের ঠাকুরগাঁয়ে, কাপড়ের ছাপানোর মেশিন ঠাকুরগাঁয়ে না থাকার কারণে
এই কাজগুলা মূলত বাইরে থেকে করা হচ্ছে বা করতেছে, আমরা যেটা সরবরাহ করতে সক্ষম হই নাই। পরিচ্ছন্ন নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত হলেও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় সংকটে পড়েছে ঠাকুরগাঁওয়ের ছাপাখানা শিল্প। এখন ঠাকুরগাঁও শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নারীকে পিছিয়ে রাখতে চায় একটি দল, আইডি হ্যাক নিয়ে চলছে মিথ্যাচার, বললেন তারেক রহমান। দুর্নীতিমুক্ত দেশ গড়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আরেকটি দল, মন্তব্য জামায়াত আমিরের। লাল কার্ড দেখাবে জনগণ। নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা, পথসভা, উঠান বৈঠকে ব্যস্ত প্রার্থীরা, আশ্বাস আর প্রতিশ্রুতির ফুলঝুরি। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।